স্যার কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, টেবিলের উপর বিজ্ঞাপনের ড্রাফটটা খামে ভরা আছে, ওটা আজকেই পাঠিয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। Do you have any experience about that? Yes, I have previous experience. জি, এর আগে একটি হসপিটালে জব করেছিলাম। জি না, এটাই আমার প্রথম জব। Are you married? No, I haven't. জি না, এখনো করা হয়নি। জি না, আমি ম্যারিড না। Are you driving? Yes, I do drive. নো, আই ডোন্ট ড্রাইভ। জি, আমি ড্রাইভ করতে পারি। I love to travel and swimming. আমি গান শুনতে পছন্দ করি। তোমাদের কাউকে পছন্দ হলো? আমার তো সবাইকে পছন্দ হয়, কাকে দেখেছে কাকে। ব্যারিস্টার তো যাকে দেখো তাকেই পছন্দ করো। ও কিভাবে যে ব্যারিস্টারি করে আমার মাথায় ঢুকে না, খুনিকেও নিষ্পাপ মনে করে। এই তোমরা থামবে? আচ্ছা বাদ দাও, পরের গুলো দেখি। রুম কি? জি স্যার। বাইরে আর কতজন আছে? স্যার নিয়ার অ্যাবাউট 10। আচ্ছা, নেক্সট কল কর। ওকে স্যার। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনার সিরিয়াল তো এখন নয়। Just 2 minutes. Just 2 minutes. এক্সকিউজ মি, আশ্চর্য ব্যাপার। আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি মাত্র 2 মিনিটের একটা কাজের জন্য, প্লিজ। স্যার উনি সিরিয়াল ব্রেক করে ঢুকে পড়েছে। ইন্টারভিউ দিতে এসে যদি ডিসিপ্লিন না মানেন তাহলে চাকরি পাবেন কোথা থেকে? যান, আপনি বেরিয়ে যান, কিউ মেনটেন করে আসুন। জাস্ট আ মিনিট, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। আমি আকমল খান, বিজ্ঞাপনদাতা। উনি হচ্ছেন আমার জিএম মোবারক। উনি হচ্ছেন ব্যারিস্টার হোসেন, আর ইনি হচ্ছেন ডক্টর হক, আর উনি হচ্ছেন মিস রুমকি, আমার পার্সোনাল সেক্রেটারি। তুমি? আমি আবির হোসেন। আমি আসলে আপনাদের এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসিনি। আমি একটা কাগজে সিগনেচার নেওয়ার জন্য এসেছি, যাতে প্রুভ করা যায় যে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম। জাস্ট ইট। পাগল নাকি? কিসের কাগজ, কিসের সিগনেচার? দেখুন, আমি সরকার থেকে প্রত্যেক সপ্তাহে বেকার ভাতা হিসেবে $500 করে পাই। তাতে বেকার হিসেবে বেশ ভালো করে আমার সপ্তাহটা পার হয়ে যায়। এখন আমি যদি আপনাদের এখানে চাকরি করি, আমাকে কত টাকা বেতন দেবেন? বড় জোর $600।
বা $700, এই $100 বা $200 বেশি পাওয়ার জন্য আমি আপনাদের ভৃত্য হতে পারবো না, সরি। তাহলে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কেন? ঝামেলাটা কিন্তু আসলে আপনারাই বাঁধিয়েছেন। আপনাদের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার ছিল যে বাঙালি কেয়ারটেকার লাগবে? আসলে আমরা যারা বেকার ভাতা পাই, গভর্নমেন্টের সাথে একটা চুক্তি আছে যে আমাদের যোগ্যতা অনুযায়ী কোথাও কোনো চাকরির সুযোগ থাকলে আমাদেরকে সেখানে অবশ্যই ইন্টারভিউতে যেতে হবে। আর যদি ইন্টারভিউতে আমরা অ্যাটেন্ড না করি তাহলে আমাদের বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। সে কারণে আমি বাধ্য হয়ে এসেছি। সরি, এত কথার দরকার নেই। আপনি প্লিজ আমার এই কাগজটা একটা সিগনেচার করে দেন, যাতে প্রমাণ হয় যে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম, প্লিজ। সরি, আজকে সিগনেচার করতে পারবো না। আমার ডান হাতটা আজকে নড়াতে পারছি না। তুই ওরকম কাল এসে সিগনেচার নিয়ে যাও। মানে আবার কালকে? প্লিজ আপনি আসুন। এক্সকিউজ মি, উঠুন প্লিজ। আবার কাল আসতে হবে কষ্ট করে। সরি। এই যে এক্সকিউজ মি, কিছু বললেন? কি হয়ে গেল? কি হয়ে গেল? না মানে চাকরিটা, আমি অবশ্য আগে থেকেই জানতাম যে এসব সেবা শুশ্রূষার কাজ মেয়েদেরকে বেশি বানায়। আপনি সব কি বলছেন? কিসের কাজ? কাকে সেবা করব? কেন, এই যে এই বাড়ির যে মালিক, এই যে ভদ্রলোকটি, মানে বৃদ্ধ পঙ্গু লোকটি, উনি ওনার সেবা শুশ্রূষার জন্য মানে কেয়ারটেকারের জব। এক্সকিউজ মি, উনি বৃদ্ধ লোক নয়, উনি আকমল খান আর আমি ওনার একমাত্র সন্তান। আপনি কে? আমি আবির হোসেন। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে এইরকম একটা মেয়ে থাকতে মানে দেখাশোনার জন্য কি কেয়ারটেকার রাখতে হয়? আমি এখানে থাকি না। ও মাই গড, আমি তো এই বৃদ্ধ ভদ্রলোকটিকে ভেবেছিলাম যে অনেক বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি সে আগের মতোই, মানে সেকেলে টিপিক্যাল মানসিকতার। হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট? না মানে আপনাকে যে এই অল্প বয়সে উনি বিয়ে দিয়ে দিয়েছেন সেটা তো আর আমি জানতাম না। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, হু টোল্ড ইউ আই এম ম্যারিড? কেন, আপনি তো বললেন যে আপনি এখন আর এই বাড়িতে থাকেন না। আচ্ছা, আমি কোথায় থাকি, কেন থাকি, এই চিন্তা করার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? ইটস ওকে, সরি। রাষ্ট্রীয় কোথাকার। প্লিজ একটু তাড়াতাড়ি সাইন করবেন, আমার একটু জরুরি কাজ আছে। শোনো, কাল থেকে আমার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মানে তুমি আসার পর থেকে। এই যে তুমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাও, কোথাও যদি তোমার জব হয়ে যায় তখন তুমি কি করবে? রিফিউজ করতে পারবে? আপনি ঠিকই ধরেছেন। গভর্নমেন্ট থেকে আমাদেরকে যেসব ইন্টারভিউতে পাঠানো হয় সেখান থেকে যদি আমাদেরকে কোনো জব অফার করে আমরা সেটা করতে বাধ্য, আর যদি না করি তাহলে আমাদের বেকার ভাতা ঘচান, তার মানে বাদ। এরকম ঘটনা ঘটেছিল। একবার আমাকে একটা রেস্টুরেন্ট জব অফার করেছিল, আমি সেই কাজ শুরু করেছিলাম। আমার তো মাথায় বাড়ি কি করব, কিন্তু আমি তো সে না। প্রথম দিন জবে গিয়েই অনেকগুলো গ্লাস আর প্লেট ভাঙলাম, তারপর অর্ডার করতে একটা ফুড আর আমি সার্ভ করতাম আর একটা ফুড। এইভাবে 3 দিন যাওয়ার পর আমাকে হোটেল থেকে ওরা ছাড়াই করে দিল। ব্যাস, আবার আমি সেই পুরানো বেকার ভাতায় ফিরে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার কাগজটা সাইন করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওনার পকেট থেকে বোধহয় কিছু টাকা এখানে পড়ে গিয়েছিল। আমি এরকম একজনকে খুঁজছিলাম। মানুষ চিনতে আমার ভুল হয় না। জি, কিছু বললেন? শোনো, আমি তোমাকে এই জবটা অফার করছি। মানে আমি তো আপনার কাছে জব চাইনি। প্রথম 1 মাস ট্রায়াল। এই 1 মাস তুমি যদি উল্টাপাল্টা কাজ করো তাহলে অফিসিয়ালি তোমাকে কোনো ডিসমিস লেটার দেওয়া হবে না, অর্থাৎ নো মোর আনএমপ্লয়মেন্ট বেনিফিট। এসব আপনি কি বলছেন? আমি তো আপনার কাছে মানে জব চাইনি। আপনি প্লিজ, মানে আপনি কি ভেবে চিন্তে কথাগুলো বলছেন? আমি ভেবেই বলছি। এই 1 মাস পর তুমি ইচ্ছে করলে কন্টিনিউ নাও করতে পারো। তুমি যদি কন্টিনিউ না করো তাহলে তোমাকে অফিসিয়ালি ডিসমিস লেটার দিয়ে দেবো। আর এই 1 মাস তুমি প্রতি সপ্তাহে পাবে $1000। আর যদি কন্টিনিউ করো তারপর থেকে পাবে $1200। ঠিক আছে, আজকে যাও, কাল থেকে জয়েন করো। প্লিজ, আমার জবের কোনো দরকার নেই, আমি এমনি ভালো আছি। প্লিজ। সবই তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আঙ্কেল, কাজটা কি ঠিক হলো? স্যারকে একটু বুঝিয়ে বলেন না আপনি। রুমকি তো ঠিকই বলেছে, আরেকবার ভেবে দেখো। এরকম একটা ইরেসপন্সিবল ছেলেকে জবে নিচ্ছেন, কি অঘটন ঘটিয়ে ফেলে আমার তো ভাবতেই ভয় করছে। আহা, আমি তো এখনই ওকে পার্মানেন্ট করছি না, দেখি না কয়েকটা দিন। বলেন, আমাকে কি করতে হবে? কি ব্যাপার? ঠিক আছে, চলো তোমাকে সব দেখিয়ে দিচ্ছি। জি। এটা দিনে 3 বার খাবেন, আর এবার শুধু রাত্রে ঘুমানোর আগে খাবেন। আচ্ছা, এটা 3 বার? হ্যাঁ, আর এটা ঘুমানোর আগে। হ্যাঁ, আর এটা যদি ব্যথা হয় মাঝে মাঝে, আর ব্যথা না হলে দরকার নেই। আচ্ছা। আর সকাল 10টায় ফিজিওথেরাপি আসবে, আচ্ছা। ওনাকে মেসেজ করাবে। ঠিক আছে। কিন্তু সবসময় তোমার থাকতে হবে না পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। ঠিক আছে। আর এটা আপনাকে রাখা হয়েছে স্যারের দেখাশোনা করার জন্য, আপনার নিজের এন্টারটেইনমেন্টের জন্য না। একটু ভদ্র আর দায়িত্ববান হতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট করতে হবে। সরি।
রুমকিকে বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয়, আসলে ও ভেতরে ভেতরে ততটাই নরম আর মায়াবতী। পৃথিবী তো শূন্যতা পছন্দ করে না। আপন মেয়ে যখন থেকেও নেই, তখন এই মেয়েটিকেই নিজের মেয়ের মতো করে পাঠিয়েছে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি এই যে হুইল চেয়ারে বসে চার দেওয়ালের মাঝখানে টেলিভিশন দেখে দেখে কিভাবে দিনরাত পার করেন? দম বন্ধ হয়ে আসে না? আমার তো মাত্র কয়েকদিনই দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ, এই দিনটির জন্যই তো অপেক্ষা করছি। কেন যে সেদিন অ্যাক্সিডেন্টের সময় নাইসার মায়ের সঙ্গে ওপারে চলে গেলাম না। সেই থেকে 2 বছর এই হুইল চেয়ারে বসে বসে আমি জীবিত থেকেও মৃত। এই যে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে লড়াইয়ের আগেই কিন্তু নিজের পরাজয় মেনে নিচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে এই যে সবসময় আপনি হুইল চেয়ারে বসে থাকতে থাকতে নিজেকেও হুইল চেয়ারের মতো একটা জড় পদার্থে পরিণত করেছেন। আপনার শারীরিক লিমিটেশন থাকতেই পারে, কিন্তু আপনার মানসিক তো কোনো লিমিটেশন নেই, তাই না? আপনি কি কখনো এই হুইল চেয়ারটিকে নিজের একটি অঙ্গ প্রত্যঙ্গ ভেবেছেন? তাহলে দেখবেন যে আপনার চলার গতি অনেক বেড়ে যাবে, আপনি অনেক স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এও কি সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন ধরেন, আমরা শিশুবেলায় হাঁটা শিখতে গিয়ে যদি পড়ে যাওয়ার ভয় করতাম, তাহলে কিন্তু কখনোই আমরা পৃথিবীর বুকে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। ঠিক তেমনি মনের জোরটা হচ্ছে সবচাইতে বড়। আপনি মনের মধ্যে জোর রাখুন, তাহলেই দেখবেন আপনাকে চার দেয়ালের মাঝখানে বন্দী হয়ে বসে থাকতে হবে না।
কিরে, টাকাটা ম্যানেজ করতে পেরেছিস? 1 মিনিট। হ্যালো। তোমাকে না গতকাল টাকাটা পাঠাতে বলেছিলাম, টাকাটা পাঠালে না কেন? মারে, আমি যদি আসতে পারতাম তাহলে তো আর তোকে এসে নিয়ে যেতে বলতাম না। তুই বাড়িতে এসে টাকাটা নিয়ে গেলে কি খুব অসুবিধা হয়? অসুবিধার কথা পরে বলছি। বাড়িতে দুজন বাড়তি লোক থাকতে তুমি কেন টাকাটা নিয়ে আসবে? তারা কি বাড়িতে বসে ঘোড়ার ঘাস কাটে? দেখ মা, এভাবে কথা বলিস না। তুই যদি কাউকে সম্মান করতে না পারিস তাহলে তোকেও তো পদে পদে অসম্মান হতে হবে। আর তোকে মা আবারও বলছি, এভাবে চলাফেরা করিস না, এটা ভালো না। এই এই যে তোমার জ্ঞান দিয়ে শুরু করলে, যখনই তোমার কাছে টাকা চাই তখনই তোমার জ্ঞান দিয়ে শুরু হয়। এখন বলো টাকাটা পাঠাবে কি না বলো। টাকার প্রয়োজন ছাড়া কি আর আমার কাছে আসার সময় আছে তোর? কিছু বললে? তুই কি কোনোভাবেই আসতে পারবি না? বাবা, আসতে পারলে প্রথমেই বলতাম, আমার কোনোভাবেই আসা পসিবল না। তাহলে আমার পক্ষেও পসিবল না। তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি নিজে এসে নিয়ে যাও। আর আমার এখানে যারা কাজ করে ওরা আমার স্টাফ, চাকরি না। কি টাকাটা ম্যানেজ হয়েছে? আবির, আবির, জি তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? আপনার কাজ করে দেওয়াই তো আমার দায়িত্ব। কি করতে হবে বলেন? তুমি একটু নাইসার ইউনিভার্সিটিতে যাবে। আচ্ছা, ওর পড়াশোনার ব্যাপারে একটু খোঁজ নেবে। ঠিক আছে। শোনো, ওই রূপকের কাছ থেকে ঠিকানাটা নিয়ে যাও। ঠিক আছে। তাহলে বলো কি জন্য এসেছো? আঙ্কেল, আপনি তো জানেনই আমাদের বাসার অবস্থা কি। ইদানিং আমার সাথে বাবা খুব ভালো ব্যবহার করছে না, আমার এক্সপেন্সের জন্য টাকা পয়সা দিচ্ছে না। বলো কি, তোমার লেখাপড়ার খরচ দিচ্ছে না? হ্যাঁ আঙ্কেল, বাসায় তো মেয়ে একটা ছিলই আগে, ওটা তো একটা বেয়াদব, আর এখন একটা ফাজিল ছেলে উঠেছে। এভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনাকে দেখছি, খুব ভালো লাগছে। জানো, অ্যাক্সিডেন্টের পর এই প্রথম ম্যাকে আসলাম। দিদি মানে তোমার আন্টি, ও ম্যাক খেতে খুব পছন্দ করত। প্রতি সপ্তাহে অন্তত একদিন আমরা তিনজন ম্যাকে এসে খেতাম। একটা দুর্ঘটনা সব এলোমেলো করে দিল। স্যার, আমরা খাবারটা খেয়ে সবাই মিলে লং ড্রাইভে যাব। আপনারা যান প্লিজ, আমার একটু বাসায় কাজ আছে। ঠিক আছে। স্যার, কেমন এটা টেস্ট?
তাই নাকি? আঙ্কেল আপনি কিছু একটা করুন, বাবার তো শরীর ভালো না, কখন কি হয় তাকে একটু বুঝিয়ে বলুন সবকিছু আমার নাম লিখে দিতে। দাও এক মিনিট। হ্যাঁ ব্যারিস্টার, হ্যাঁ আমি তোমাকে বলেছি তো আমি ইস্ট ব্যাংকে আছি, সার্কুলার কি। হ্যাঁ তুমি চলে আসো। ওকে 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 বাই। ব্যারিস্টার আসছে, তুমি কি থাকবে না চলে যাবে? না আঙ্কেল আমি যাই, বাট আপনি যদি কিছু না মনে করেন আমার হাতের অবস্থাটা খুব খারাপ, আপনি যদি একটু টাকা দিতেন আমি আপনাকে ফেরত দিয়ে দিতাম। টাকা লাগবে না, কোনো অসুবিধা নেই। $200 তোমাকে আমি আপাতত দিচ্ছি। হ্যাঁ আর তোমার যখন টাকা লাগে আমাকে বলো, ঠিক আছে? কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট করবে তো। স্যার ভয় করবেন না, আমি অনেক ভালো ড্রাইভ করি। আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্ট না হয় নাই করলে পুলিশ ধরবে তো। স্যার পুলিশ ধরবে না, আপনি আমার সঙ্গে বাজি ধরতে পারেন। পুলিশ যদি আমাকে ধরে তাহলে আমি আপনাকে $200 দেবো, আর যদি না ধরে তাহলে আপনি আমাকে $100 দেবেন। রাজি? ডান? যাক, $200 জিতলাম। $400 বাজি ধরবেন? এই অবস্থা আমার বাজি? হ্যাঁ বাজি। ওভার কনফিডেন্ট। আমি কনফিডেন্ট, ওরা আমাকে কিছুই বলবে না। ওকে ওকে ডান। Turn off the engine and get out of the car. Say, get out. Hey you, climb upstairs, get out. He can't go out. He's a disabled person. We are not having fun drive. If you don't believe me, check the boot. There is a wheelchair. I'm taking him in the hospital. Check him. We'll escort you to the hospital. দেখলেন, পুলিশ আমার কিছুই করতে পারলো না। ব্যারিস্টার বলো। কিছু খাবে? না না না, আমি মাত্র খেয়ে আসছি। খাওয়ার সময় নেই, কারণ আমাদের মিটিং এর সময় হয়ে গেছে তো। তাহলে চলো মিটিং এ চলে যাই। শোনো, রাইসা আজকে আসছিল আমার সাথে, বুঝছো? আচ্ছা, ওর তো টাকা পয়সার দরকার, ছেলে পেলে মানুষ, কিছু না কিছু টাকা পয়সা তো লাগে। সে তো বললো তার লেখাপড়া খরচও দিচ্ছে না। তুমি আকরাম সাহেবকে বলো ওকে কিছু টাকা পয়সা দিতে, আর তার অনেক সম্পত্তি, সে কিছু সম্পত্তি তাকে উইল করে দিলেই হয়। ডাক্তার
সন্তান হলে কি আর উত্তরাধিকারী হয়? সম্পর্ক থাকতে হবে না? সম্পর্ক নাই মানে তুমি কি বলতে যাচ্ছ? রক্তের সম্পর্ক, তার মেয়ে, রাইট, তার সমস্ত টাকার অংশীদার সেই, আর কি হবে? শুধুমাত্র মেয়ে বলে সব টাকা নিবে, বাপের কোন দায়িত্ব সে পালন করবে না? কি বলো তুমি? শোনো, আকমল অনেক স্মার্ট, এই ব্যাপারটা তুমি ওর উপরে ছেড়ে দাও, সেই ভালো বুঝবে সে কি করবে, এ নিয়ে তোমাকে আমাকে ভাবতে হবে না। চলো আমরা উঠি। ঠিক আছে, চলো তাহলে যাই। তাহলে টাকাটা আপনি দিচ্ছেন না? সরি। আপনি কেন আমাকে ভুল বুঝছেন বলেন তো? আমি আপনাকে টাকা দেব না সে কথা তো বলিনি। আমি শুধু বলেছি স্যার আপনাকে যে টাকা দেওয়ার অনুমতি দিয়েছেন আপনি সেটা নিন, কিন্তু অতিরিক্ত যে টাকা আপনি দাবি করছেন স্যারের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। স্যারের অনুমতি? লুক এট মি, ডু ইউ নো হু আই অ্যাম, হু ওনস দিস প্রপার্টি? ভুলে যাবেন না আমি আকমল খানের একমাত্র সন্তান। এক্সকিউজ মি, আই নো ভেরি ওয়েল, বাট আপনি এগুলোর এখনো মালিক নন। আপনি যখন এগুলোর মালিক হবেন তখন যে টাকা দাবি করবেন আপনাকে সেটা দেওয়া হবে। হাউ ডেয়ার ইউ! কি ব্যাপার, কি হচ্ছে সব? বাবা, তোমরা আমার সাথে এসব কি শুরু করলে? তোমার এইসব কর্মচারীদেরকে দিয়ে আমাকে অপমান না করলে কি হয় না? কি হয়েছে? আবার কে তোকে অপমান করলো? আর তুই এত এক্সাইটেড হয়ে কথা বলছিস কেন? এক্সাইটেড না হয়ে কি কোনো উপায় আছে? তুমি কি তোমার এই সেক্রেটারিকে সব তোমার প্রপার্টি ব্যাংক ব্যালেন্স দিয়ে দিয়েছো? হ্যাঁ, কি হয়েছে বলবি তো? না বললে আমি বুঝবো কি করে তোর সমস্যাটা কোথায়, কি হয়েছে বল। স্যার, আমি বলছি, আপনি যে $2000 নাইসা ম্যাডামকে দিতে বলেছিলেন, নাইসা ম্যাডাম সেটা নিতে চাচ্ছে না, অতিরিক্ত আরো $1000 সে দাবি করছে। আমি শুধু বলেছি আপনার অনুমতি ছাড়া টাকাটি আমি দিতে পারবো না, দ্যাটস ইট। তুমি একদম ঠিক কাজটি করেছো। আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কি কারো কোনো কিছু করা ঠিক? তুমি আমাকে এসব বলতে পারলে? আমাকে ওদের সাথে কম্পেয়ার করলে? এখানে তুলনার কথা আসছে কেন? এই বাড়িতে আমার অনুমতি ছাড়া কারো কি কোনো কিছু করা ঠিক? এই বাড়িতে আমি যতদিন বেঁচে আছি সবাইকে আমার কথা মেনে চলতে হবে। আর শোনো, তোমাকে যে আমি $2000 দেই সেটাই অনেক বেশি। আমি তোমার ইউনিভার্সিটিতে খবর নিয়েছি, তুমি সেমিস্টার ড্রপ করেছো, আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশছো। $2000 $1 বেশি তুমি পাবে না। বাবা! আর হ্যাঁ, আর কখনো যেন তোমাকে ওদের সাথে খারাপ ব্যবহার করতে না দেখি। তুমি আমার সন্তান হয়ে যেটা করনি তার চেয়ে অনেক বেশি করেছে, যেটা টাকা দিয়ে সবসময় পাওয়া যায় না। সরি স্যার। নাইসা, প্লিজ দাঁড়ান, আপনার সঙ্গে আমার জরুরি একটু কথা আছে। কি কথা? এবার আপনি আমাকে ইনসাল্ট করতে এসেছেন? করুন, বাবা তো আপনাদেরকে সেই অধিকার দিয়েই রেখেছে, আমি তো তার কেউ না। প্লিজ আপনি একটু শান্ত হন। আপনার তো টাকা প্রয়োজন, তাই না? প্রত্যেক মাসে একদম ঠিক সময় আপনি টাকা পেয়ে যাবেন, সে ব্যবস্থা আমি করব। আপনি ব্যবস্থা করে দিবেন? কিভাবে? সেটা আপনার জানার দরকার নেই, তবে একটা শর্ত আছে। ও, ব্ল্যাকমেইলিং। আমি আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম, আর আপনি, ছি, আমার ঘৃণা হচ্ছে। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার বাবার যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ারে মাত্র 2 ঘন্টা বসে থাকতে হবে, একটা না, নড়াচড়া করতে পারবেন না। আপনি যদি এক গ্লাস পানিও খেতে চান, অন্য সাহায্য নিয়ে খেতে হবে। নো ফোন কল, নো ফেসবুকিং, নো টুইটার। কি পারবেন কিনা বলেন? শুধু 2 ঘন্টা চেয়ারে বসে থাকলেই হবে? হ্যাঁ হবে। আপনি পারবেন? ওকে, ডান। কবে বসতে হবে বলুন? যে কোনো দিন দুপুরবেলা, যখন আপনার বাবা ঘুমায়। ওকে, ডান।
আমি কোনো সমস্যায় দেখছি না, শুধু শুধু আমাকে খবর দিন। তুমি তো আগের চেয়ে অনেক ভালো আছো। হ্যাঁ, আমি যে আগের চেয়ে অনেক ভালো আছি সেটা আমিও জানি। তোমাদের সাথে একটু সলা পরামর্শ করা হলো, আর শরীরটাও দেখে গেলে, সেই জন্যই ডাকা। তোমাকে তো আর আমি আজকের থেকে চিনি না, তুমি যা ডিসিশন নাও তুমি তাই করবে, সে আমরা তোমাকে মত দিই আর না দিই। তবে একটা কথা, ভুল তুমি করো না। ঠিক আছে, আজকে তাহলে উঠি। এই দাঁড়ো ডাক্তার, এক মিনিট, একসাথে উঠি, বসো। আকমল, হ্যাঁ, তাহলে তুমি কি ব্যাপারটা আর একটু ভেবে দেখবা? ব্যারিস্টার, আমি যা করি ভেবে চিন্তেই করি। কি বললাম তোমাকে? শুনো, আমি তো ড্রাফটটা করে ফেলেছি, আর ফাইনাল কপিটা কালকে করে তোমার নিচে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে কিন্তু এই কথা রইল যে 50% তোমার একমাত্র মেয়ে, আর 25% আবি সাহেব, আর 25% মিস রুমকি। আচ্ছা, তো ফাইনাল করে কালকে তোমার কাছ থেকে এসে নিচেটা নিয়ে যাবো। আচ্ছা, চলো ডাক্তার। চলো, ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। নিন খান, পুরোটা খান, ঢক ঢক করে। আপনি না আসলে আমি মরেই যেতাম। কেন মরে যাবেন কেন? আপনার হাতের কাছেই তো পানির গ্লাস ছিল, আপনি ইচ্ছা করলে তো নিজে হাত দিয়ে খেতে পারতেন। আমি কথা দিলে কথা রাখি, আর যদি না রাখতে পারি তাহলে বলে ইচ্ছেটা ভাঙি। আমি ওয়েট করছিলাম আপনার জন্য, আপনি এসেছেন ভালো হয়েছে। আমি জানি টাকাটা আমি পাবো না, বাট আমার জন্য এই চেয়ারে বসে আর এখানে পসিবল না। দাঁড়ান, আপনি মাত্র 2 ঘন্টা আপনার বাবার এই হুইল চেয়ারে বসেছিলেন, তাতেই বলছেন যে আপনি মরে যাবেন। আচ্ছা, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার বাবা এই হুইল চেয়ারে বছরের পর বছর বসে থাকেন? ওনার যখন পিপাসা পায় তখন ওনার কেমন লাগে? ওনার যখন বাথরুমে যেতে ইচ্ছে করে তখন ওনার কেমন লাগে? উনি যে 24টা ঘন্টা তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকেন যে কখন আপনি আসবেন, আপনার মুখখানে একবার সে দেখবে। আপনাকে সেটা কিছু মনে হয়? শুনুন, আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার বাবা মা কখনো আপনাকে ছেড়ে চলে গেছে? যায়নি। আপনি মেয়ে হিসাবে কিন্তু আপনার বাবার প্রতি একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি কখনোই পালন করেননি। আপনার যেটা করা অবশ্যই উচিত। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আসলে তারা শিশু হয়ে যায়, আর তাদেরকে দেখার দায়িত্ব তখন তাদের সন্তানদের। আপনি কি কখনো আপনার বাবা মাকে দেখার চেষ্টা করেছেন? আপনার তো মা বেঁচে নেই, একমাত্র আপনজন আপনার পৃথিবীতে আপনার বাবা। আপনি নিজেকে ছাড়া আর অন্য কাউকে না কখনো ভেবেছেন? আপনার কথা শেষ? কথা হলো আমি যাব। এই যে আপনার টাকা। যে পরিমাণ জ্ঞান হজম করতে হয়েছে তাতে আর টাকা লাগবে না।
আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার বাবা মা কখনো আপনাকে ছেড়ে চলে গেছে? যায়নি। আপনি মেয়ে হিসাবে কিন্তু আপনার বাবার প্রতি একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি কখনোই পালন করেননি। আপনার যেটা করা অবশ্যই উচিত। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন শিশু হয়ে যায়, আর তাদেরকে দেখার দায়িত্ব তখন তাদের সন্তানদের। আপনি কি কখনো আপনার বাবা মাকে দেখার চেষ্টা করেছেন? আপনার তো মা বেঁচে নেই, একমাত্র আপনজন আপনার পৃথিবীতে আপনার বাবা। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালো। থামলেন যে? চমৎকার। শুধু চমৎকার বললে ভুল বলা হবে। অসাধারণ গান আপনি, প্লিজ থামবেন না। আজকে থাক, আরেকদিন শোনাবো। আবির, আসলে আপনার নাম ছাড়া কিছুই জানা হয়নি আমাদের। মানে কি করতেন আগে, কোথায় থাকতেন, পরিবারে কে কে সদস্য আছে, কিছুই জানি না। বলা যাবে না? সেটা কি আপনারা জানতে চান নাকি শুধু আপনি? আসলেই বুদ্ধিমান আপনি। এটা আমি জানতে চাই, আমারই প্রশ্ন এটা। আসলে বিষয়গুলো না জানলে আমি একটা ডিসিশন নিতে পারছি না। এটাও আজকে থাক, আরেকদিন বলবো। কিরে মা, তুই এখন এখানে? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? না, তোর তো এই সময় ইউনিভার্সিটিতে থাকার কথা। হ্যাঁ, ইউনি আছে এবং থাকবে, তাই বলে কি আমি আমার বাবার পাশে থাকবো না? আমি চলে এসেছি বাবা, তুমি খুশি হননি?
কি বলছিস মা? আমি খুশি হব না? আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না মা। তুই আমার সন্তান, তুই আমার রক্ত। কেঁদো না বাবা, একদমই কেঁদো না। আচ্ছা ঠিক আছে, কাঁদবো না। তুই যখন বলছিস কাঁদবো না, তুই এক কাজ কর, তুই একটু রুমকে কে রাখ। রুমকি, রুমকি শোনো, আমার মামুনি আমার কাছে ফিরে এসেছে, একেবারে চলে এসেছে। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এই আনন্দের দিনে আমি একটা ঘোষণা দিতে চাই। বলেন স্যার, কি ঘোষণা? তুমি এক কাজ করো, তুমি ডাক্তার আর ব্যারিস্টারকে একটু খবর দাও, ওদেরকে একটু আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। তা বলো, আমাকে কেন ডেকেছো? হ্যাঁ বলছি, আবিরকে তো দেখছি না, সকাল থেকে তো একবারও ছেলেটাকে দেখিনি। কোথায় সে? জানো, এই জীবনের প্রতি বৃত্তৃষ্ণায় যখন মৃত্যুর দিন গুনছিলাম, তখন এই ছেলেটা একটা মিষ্টি বাতাস হয়ে এসে আমাকে বাঁচতে শিখিয়েছে। আমার জীবনের সব আনন্দ ফিরিয়ে দিয়েছে সে। ওকে ডাকো, ওর তো এখানে থাকা প্রয়োজন। যাও। আমি দেখছি স্যার, সে কোথায় রুমেই আছে। আচ্ছা যাও, ডাকো। স্যার, আবির সাহেব তো কোথাও নেই স্যার। নেই মানে? কোথায় গেছে? সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো রুমে নেই। ইভেন স্যার তার কাপড় চোপড় ব্যাগপত্র কিছু নেই। এই ব্যাগ আবার চুরি টুরি করে পালালো নাকি? আমরা তোমাকে আগেই সাবধান করেছিলাম। রুমকি, পুলিশে খবর দাও। আহা, তোমরা সবকিছু এত দ্রুত ভাবো। আবির এমন ছেলে হতেই পারে না। মানুষ চিন্তা আমার ভুল হয় না। রুমকি, জি স্যার। তোমার হাতেটা কি? ও স্যার, ভুলে গিয়েছিলাম, আবির সাহেবের ডেস্কের উপরে এই খামটা ছিল যেখানে আপনার নাম লেখা। দাও তো দেখি।
প্রিয় স্যার, এখনো আমার অনেক পথ পাড়ি দিতে হবে বলে চলে যাচ্ছি। আপনারা সবাই এই একটি মাসে এমন শক্ত মায়ের বাঁধনে আমাকে জড়িয়ে ফেলেছিলেন যে সামনাসামনি বিদায় নিতে আর সাহস হলো না। প্রিয়জনকে ছেড়ে যেতে বা ছেড়ে গেলে যে কি কষ্ট, তা যে প্রিয়জন হারিয়েছে সেই শুধু জানে। আমিও তার ব্যতীত নই। ছোটকালেই বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হয়েছি। পড়াশোনায় মনোযোগী ছিলাম দেখে হেড স্যারের সহযোগিতায় স্কলারশিপ নিয়ে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। আর তখনই আমার একাকী জীবনে জীবন সঙ্গী করে পাই আয়েশাকে। বছর ঘুরতেই আমাদের সংসারে এলো ছোট্ট একটি পরী। নাম রাখলাম অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলাকে নিয়ে আরও 6টি বছর যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। এই 6টি বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝড় এসে আমার সুখের সংসারটা তছনছ করে দিল। সামান্য জ্বরে আমাদের অ্যাঞ্জেলা আমাদের ছেড়ে চলে গেল। আর সেই শোক সইতে না পেরে আয়েশাও ঠিক 1 বছর পর অ্যাঞ্জেলার কাছে চলে গেল। আবার একাকী আমি অস্ট্রেলিয়া আসার টিকিটের টাকাটা রেখে বাকি সব কিছু দুস্থ শিশুদের সঠিক চিকিৎসার জন্য দেবদূত নামে একটি দাতব্য সংস্থাকে দান করে পালিয়ে চলে আসলাম। কিন্তু আমার সেই সামান্য দান কি আমাদের এত বড় দরিদ্র জনগোষ্ঠীর জন্য যথেষ্ট? তাই ঘুরে ঘুরে আপনাদের মতো ধনী মানুষদের কাছে যাই, যারা জীবনটাকে খুব কাছ থেকে দেখেছে। তাদের কাছে আবদার করি ওই সমস্ত দরিদ্র শিশুদের সাহায্য করতে। যদি সম্ভব হয় ওদের জন্য কিছু একটা করবেন প্লিজ। আর তা না হলে আমার বেতনের টাকাটা অন্তত ওদের কাছে পাঠিয়ে দেবেন। এই কদিনে যদি অনিচ্ছাকৃতভাবে আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। ইতি আবির। ব্যারিস্টার, দানপত্রটা আবার নতুন করে করো। Just 2 minutes আমি কথা বলবো। Just 2 minutes. Please, please, please. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির হুসাইন। আমি আসলে আপনার কাছে মানে ইন্টারভিউ দিতে আসিনি। আমার জবের কোনো দরকার নেই। আপনি শুধু আমার এই পেপারে একটা সাইন করে দিন যাতে প্রমাণ থাকে যে আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি। আমি আসলে বেকার ভাতাতে যে টাকা প্রত্যেক উইকে পাই তাতে আমার খুব ভালো মতো চলে যায়। আমার চাকরির কোনো দরকার নেই। জাস্ট একটা মানে প্রমাণের জন্য আপনি আমার এই পেপারটা একটু সাইন করে দিন। তাহলে আপনি এখানে এসেছেন কি জন্য? আমার চাকরির দরকার নেই। আমি সেই জন্য অতক্ষণ ধরে আমি ওয়েট করতে পারবো না। আপনি সিগনেচার করে দিলে আমি চলে যাব প্লিজ। আমি যদিও মানে সিরিয়াল ব্রেক করেছি, আপনাকে বেশি ডিস্টার্ব করবো না। প্লিজ একটা সাইন করে দিন।